আমরা দেখি অর্থনীতি প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, বৈদেশিক মুদ্রার যে ঋণের ব্যবস্থা হচ্ছে, অবকাঠামো নির্মাণ হচ্ছে, রপ্তানিও চলছে, কিন্তু অন্যদিকে বেকারত্ব বাড়ছে, মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, বিভিন্ন শিল্প খাতে নানা সংকট দেখা দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই যে অর্থনীতির অগ্রগতি অগ্রযাত্রা, তা কি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ, বা বাস্তবে এর গতি কিভাবে ব্যাহত হচ্ছে? সুপ্রিয় দর্শক, আজ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের এই আলোচনাটা এগিয়ে নিতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন হুমায়ুন রশিদ, সাবেক প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দেশের, আমরা একদিকে দেখতে পাচ্ছি অর্থনীতির বিভিন্ন উন্নতির কথা হচ্ছে, আসছে, নতুন বাজেট এসেছে, প্রবৃদ্ধি বেড়েছে, কিন্তু তার অপর দিকে চিত্রটা যেন বাস্তবটা একটু উল্টো। বিশেষ করে আমরা যদি শিল্প খাতের বিভিন্ন সংকটের কথা তুলি, সেক্ষেত্রে প্রথমে চলে আসে আমাদের জ্বালানির বিষয়গুলো চলে আসে। জ্বালানি খাতে যে সংকট, পাশাপাশি শুল্কর একটি আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের সাথে। সেখানে আমরা জানি যে আমাদের আরএমজির যে সেক্টরটি, সেখানে প্রায় অনেক বড় একটি বাজার হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র। তো সব কিছু মিলিয়ে আসলে অর্থনীতি কোন পথে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যদি আপাদমস্তক দেখেন, আমাদের শুধু দেশের না, দেশের বাইরেও প্রচুর চ্যালেঞ্জ রয়ে গেছে, যেটাকে অ্যাড্রেস করার সময় আসছে। জনগণকে, পৃথিবীর মানুষকে অ্যাড্রেস করতে হবে। ট্যারিফটা তো একটা অন্তরায়, ট্যারিফের পাশাপাশি আরও অন্যান্য অন্তরায় আছে, হাজার হাজার অন্তরায়। সারা বিশ্বে আপনি দেখেন, কোভিড গেছে, তারপরে এসছে ইউক্রেন রাশিয়ান ওয়ার, তারপরে এসছে ইসরায়েল ওয়ার, ইরান ওয়ার, এক একটার পর একটা বিশ্বকে অস্থিরতা করে তুলেছে। এই সারা বিশ্বের এই অস্থিরতার জন্য কিন্তু ব্যবসা বাণিজ্যের সব জায়গায় একটা বাড়ি খেয়েছে, যা বাংলাদেশেও এর ভিতরে আছে। তো বাংলাদেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের এই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রথম অন্তরায় হচ্ছে আমাদের কিছু পলিসি। আমাদের এই যুগোপযোগী পলিসি আমরা এখনও অ্যাড্রেস করতে পারি নাই। মানে আজকের জন্য যে পলিসিটা দরকার, আজকে যে চিটাগং পোর্টের ইনফ্রাস্ট্রাকচারের যদি কথা চিন্তা করেন, তার যে আজকের যে সমস্যাটা আছে, এই সমস্যাটা পোর্ট হ্যান্ডলিং সিস্টেমস, ঢাকা থেকে চিটাগংয়ের রাস্তা, ইম্পোর্ট এক্সপোর্ট সবগুলো মিলে যে কত সময় লাগে, এই সময়টা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, যাতে আমরা কোনোভাবেই সময় নষ্ট না করি। আমরা গ্লোবাল সাপ্লাই চেইনে যদি ঢুকতে চাই, তাহলে আমাদেরকে অনেকগুলো পলিসি রিস্ট্রাকচারিং করতে হবে। এটা গেল একটা ধাপ। আপনার পাশাপাশি আমাদের দেশে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে। ইনফ্রাস্ট্রাকচার নাই তা না, কিন্তু আমাদের দুটা সি পোর্ট প্লাস রিভারাইন পোর্ট আছে, আমাদের রেল রোড ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে। তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে গিয়ে যে আপনার এই ইনফ্রাস্ট্রাকচারগুলো কিন্তু আজকের দিনের জন্য যুগোপযোগী না। যুগোপযোগী না কারণ হচ্ছে যে আজকে আমি ঢাকা থেকে চিটাগং যাব, ধরেন 230-250 কিলোমিটারের রাস্তা, আমার যেতে লাগে 2 দিন। কারণ হচ্ছে কি, রাস্তায় একটা মব কালচার আছে, একটা ট্রাফিক জ্যাম আছে, একটা মাফিয়াগিরি আছে, একটা চাঁদাবাজি আছে। সব কিছু মিলে আমাকে চিটাগং থেকে ঢাকায় আসতে যদি 2 দিন সময় লাগে, এটা দুঃখজনক। এটা বড় জোর আপনার 10 ঘন্টা লাগতে পারে আপনি যদি 25 কিলোমিটার স্পিডে গাড়ি চালান। তাহলে কোন জায়গাটায় এই কস্ট অফ ডুইং বিজনেস প্রতিদিন বাড়ছে। এই কস্ট অফ ডুইং বিজনেসকে যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে কিন্তু আমাদের যে কম্পিটিটিভনেসটা আছে বাংলাদেশে, সেই জিনিসটা আমরা হারাবো। আপনি বিদ্যুৎ ও জ্বালানির কথা বলছিলেন। আমাদের ধরেন অলমোস্ট 27-28 হাজার মেগাওয়াট জেনারেশন ক্যাপাসিটি আছে অ্যাজ এ হোল। সিস্টেমের ভিতরে অ্যাডেড হয়, ইম্পোর্টেড হয়, রিনিউয়েবল থেকে আসে, ইম্পোর্ট করি আমরা। রিসেন্টলি নেপাল থেকেও ইম্পোর্ট করছি 50 মেগাওয়াট। আমাদের অন অ্যান অ্যাভারেজ পিক লোড যেটা আমরা পাই 15,500, 400 থেকে 500। এখনও কি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এখানে মানে লোড শেডিং নাই? আছে,
এখনো আছে অঞ্চল ভিত্তিক, কারণ আমাদের এখনো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা এবং এবং ট্রান্সমিশন নেটওয়ার্কটা এখনো আমাদের দেশে আমরা ডেভেলপ করতে পারি নাই। এই জায়গাটা কিন্তু অ্যাড্রেস করতে হবে। বিদ্যুৎ এবং জ্বালানির ব্যাপারে কিন্তু একটা আমাদের বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আপনার বিদ্যুতের ব্যাপারে যে চ্যালেঞ্জটা রয়ে গেছে সেটা হচ্ছে কোয়ালিটি বিদ্যুৎ। কোয়ালিটি বিদ্যুৎ বলতে আমরা যেটা বুঝি যে একটা দেশে যখন আজকের যুগের মেশিন চালানো হয় সেটা অনেকটা মাইক্রো প্রসেসর কন্ট্রোলড অটোমেটেড মেশিন, অটোমেটিক যন্ত্রপাতি সব চালানো হচ্ছে। এটা যারা ইউটিলিটিসের লোক তাদেরও বুঝতে হবে, কারণ তাদের ওখানেও কিন্তু আপনার মাইক্রো প্রসেসর কন্ট্রোল রিলে আছে। এই জায়গাগুলোকে যদি আমরা ইমপ্রুভমেন্ট না আনি তাহলে কিন্তু আমাদের দেশের যে প্রোডাক্টিভিটি এটা কিন্তু একটা একটা থেমে যাবে। কেন? আপনার একটা প্রসেস ইন্ডাস্ট্রিজ বিশেষ করে এখানে দেখবেন আপনি সবসময় এরা কোয়ালিটি পাওয়ার চায় এবং এটার জন্য একদম সার্টেন ফ্রিকোয়েন্সিতে প্রত্যেকটা ট্রান্সমিশন লাইন ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি একই রকম হতে হবে। মানে একই রকম না, মানে মানে 50 হার্টসে আপনি একটা মেশিন চালান, আপনার 50 হার্টসই হতে হবে। আপনার এর বেশি কিংবা কম হলে আপনার কিন্তু এটার উপরে একটা মেশিনের উপরে এফেক্ট আসবে। সোজা মোটা দাগে এটা কোয়ালিটি অফ পাওয়ার এনশিওর্ড হতে হবে, যেটা ইউটিলিটিসের দায়িত্ব। এটার জন্য তো কোনো বিজনেস লস কম্পেনসেশন নাই যে আমি ইউটিলিটিসকে পয়সা দিয়ে রেখেছি সিকিউরিটি বাবদ, আমি ইউটিলিটিসের কাছ থেকে বিদ্যুৎ কিনছি, এই কেনার দাম কিন্তু 1 টাকাও আমাকে কম দিচ্ছে না। হঠাৎ করে দেখা গেল বিদ্যুৎ নাই, আমার প্রসেস ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেলে কোটি কোটি টাকা লস হয়ে গেল। এই ক্ষতিপূরণ কে দিবে? আমি কিন্তু ইন্স্যুরেন্সে এটা কভারেজ আসে না। এই কভারেজটা এই 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 যারা ইউটিলিটিস, যারা বিদ্যুৎ সরবরাহকারী তাদেরকে দিতে হবে। এটা গেল বিদ্যুতের একটা চ্যালেঞ্জ। আমরা উদ্যোক্তা হিসাবে আমরা যেটা সব সময় আমরা ফেস করছি। 2 নম্বর হচ্ছে গ্যাস। গ্যাস এবং জ্বালানি। আপনার জ্বালানি এখন অনেকটা বাংলাদেশ থেকে উৎপাদন হয়। সুখবর হচ্ছে বাংলাদেশে পেট্রোল, অকটেন, ডিজেল পার্টলি হয়, আর বাকিটা আমাদের ইম্পোর্ট করতে হয়। আমরা কিন্তু অধিকাংশই আমদানির উপর নির্ভরশীল। আমরা অধিকাংশ এইচএফও এবং ডিজেল আমদানির উপর নির্ভরশীল। এলএনজির উপর, এলএনজি তো আমাদের পুরোটাই আমদানিকৃত। আমাদের এটা গেল জ্বালানির তরল জ্বালানি, যেটা এটা গেল যে আমাদের দেশে উৎপাদন হয়। এই জিনিসটা কিন্তু আমরা খুব প্রচার করি না। এখানে কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট আছে, বাংলাদেশে মাল্টিপল কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট আছে, যেখান থেকে আপনার অকটেন হয়, ডিজেল হয়, জেট ফুয়েল হয়। এই জাতীয় জিনিসগুলো আমাদের এখন আভ্যন্তরীণ জায়গা থেকেও আমরা সংগ্রহ করি। এই জায়গাটাতে যেটা আমরা সংগ্রহ করি এটা অত্যন্ত সস্তা দামে। আমরা এখন আমদানির উপর নির্ভরশীলতা বাড়াচ্ছি। আমদানিতে এই নির্ভরশীলতাটা রাখা যাবে না। এই নির্ভরশীলতাটা এনার্জি সিকিউরিটিসের প্রথম শর্ত হচ্ছে এনার্জি সিকিউরিটিসের মিক্স থাকতে হবে। কয়লা হতে পারে, বায়ু হতে পারে, সোলার হতে পারে, আপনার এলএনজি হতে পারে এবং লিকুইড ফুয়েল হতে পারে। বিভিন্ন মিক্স করে আপনি এনার্জি সিকিউরিটিকে এনশিওর করবেন। পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান আছে, এই ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান। এটা জ্বালানির বিষয়টা আসলে হুমায়ুন রশীদ আরেকটি বিষয় চলে আসে, যখন মধ্যপ্রাচ্যে কোনো সংঘাত হয় বাংলাদেশে কম বেশি অর্থনীতি সেটি নাড়া পড়ে এবং সেই ক্ষেত্রে প্রধান যে সমস্যাটা দেখা দেয় সেটি হচ্ছে জ্বালানি খাতের সমস্যা। যখন তেলের দাম বেড়ে যায় তখন বাংলাদেশের সব কিছুর উপরে প্রভাব এসে পড়ে। এর বিকল্প আমরা কি হিসাবে দেখতে পারি, কিভাবে দেখতে পারি? আমাদের কিন্তু সরবরাহের জায়গাটাও আমরা অনেকটা দুর্বল। মধ্যপ্রাচ্য শুধু না, পৃথিবীর যে কোনো দেশেই যখন যুদ্ধ হয় এই ফুয়েল সাপ্লাই চেইনে সবচেয়ে বেশি এফেক্ট পড়ে। এই যে কিছুদিন আগে আপনি ইরানে যে এফেক্টটা দেখলেন, আপনার এই গ্লোবাল এনার্জি সাপ্লাইয়ের 20% আপনার এই চ্যানেল দিয়ে যায়। এই চ্যানেল দিয়ে যে যায়, এটা দিয়ে 20% যদি যায়, যদি বন্ধ হয়ে যেত তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাদের জ্বালানি নিরাপত্তাও একটা বিঘ্নিত হতো। আমাদের বাংলাদেশকে এর বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারছে কিনা? হুমায়ুন রশীদ, আমরা এই প্রশ্নটির উত্তর নিয়ে আপনার কাছে আবারও আসবো। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন।
সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। দর্শক জানিয়ে রাখি, আমাদের সাথে আরও একজন অতিথি উপস্থিত হয়েছেন। আমি পরিচিত হব তার সাথে। আমার সাথে এই মুহূর্তে আছেন মোহাম্মদ হাতেম, সভাপতি বিকেএবিএ। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা করছিলাম, এই মুহূর্তে আমি আলোচনাটি আপনার সাথে করতে চাচ্ছি। সেটি হচ্ছে, আমরা জানি আমাদের বর্তমান অর্থনীতি যেমন ভালো দিক আছে এবং খারাপ অনেকগুলো দিক। খারাপ বলতেই বেশ কিছু সংকটময় অবস্থায় আমরা আছি। সেক্ষেত্রে এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে, আমরা বিভিন্ন গ্যাস জ্বালানি সংকট নিয়ে কথা বলছিলাম। বর্তমান সময়ে আমরা জানি যে ট্রাম্প শুল্ক নীতির বিষয়ে আজকে দ্বিতীয় দিনের মতো একটি আলোচনা বা বৈঠক হয়েছে। আমরা জানি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আরএনজির জন্য অনেক বড় একটি বাজার, যার রপ্তানির ক্ষেত্রে বড় একটি বাজার, যার হচ্ছে প্রায় অনেকখানি অংশ জুড়ে আরএনজি রয়েছে। এই যে শুল্ক নীতির ক্ষেত্রে এই আরএনজির রপ্তানি খাতে কি কোনো রকমের বাধা সৃষ্টি আসতে পারে কিনা, কিংবা এই সুবিধা থাকলে বা এই সুবিধাগুলো কি রয়েছে? প্রথমেই যদি আমি আপনি যেটা বললেন যে জ্বালানি সংকটের কথা বললেন, আমি একটু বলে যাই। জ্বালানি সংকটটা হচ্ছে আমাদের ইন্টারনাল। আমরা 4টা সংকটকে সবচেয়ে প্রাধান্য দিয়ে বড় আকারে দেখছি গত অনেক দিন যাবতই। তার মধ্যে 1 নম্বরই হচ্ছে জ্বালানি সংকট, এবং এটার আশু কোনো সমাধান হবে কিনা এই ব্যাপারে কোনো নিশ্চয়তা আমরা জ্বালানি উপদেষ্টা, সচিব, তারপরে পেট্রোনালের চেয়ারম্যান অনেকের সাথেই অনেকবার বসছি আমরা, বাট আমরা আলটিমেটলি কোনো সমাধান সেইখানে পাইনি। যদিও ওনারা খুব আন্তরিকতার সাথেই চেষ্টা করেছেন বা এখনও করছেন, বাট আমরা আলটিমেটলি সমাধান আমরা পাইনি, এবং এটার কারণে আমাদের উৎপাদন সিরিয়াসলি ব্যাহত হচ্ছে এবং রপ্তানি ব্যাহত হচ্ছে তাতে। আচ্ছা, এবার আসি আমি মার্কিন যে শুল্ক বিষয়টাকে পুরোপুরি। আমি গত সপ্তাহে ওয়াশিংটনে ছিলাম। আমি গত 2 দিন আগে, পরশু দিন আসছি দেশে। তো যারা আমাদের বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব, আমাদের সবার সাথেই আমার কথাও হয়েছে বিষয়টা নিয়ে। ওনারা কন্টিনিউয়াসলি সেখানে কাজ করে যাচ্ছেন এবং সিরিয়াসলি ওনারা বিষয়টা নিয়ে কাজ করছেন। তো আমরা খুব আশাবাদী যে কিছু একটা ফয়সালা হবে। তো ফাইনালি যেটা যেটা আমার কাছে যেটা মনে হয়েছে আলোচনায়, সেটা হলো বিষয়টা কমপ্লিটলি পলিটিক্যাল। মানে অনেক রাজনৈতিক হিসাব নিকাশ, অনেক কিছুই আছে। সেই হিসাব নিকাশে যদি মিলে যায় তাহলে গিয়ে হয়তো একটা ভালো ফয়সালা হতে পারে, ডিল হতে পারে। আদারওয়াইজ ভালো ডিল হয়তো সেখানে হবে না। আর না হলে কি দাঁড়াবে, আলটিমেটলি $8 বিলিয়ন মার্কেটটা একটা হুমকির মুখে পড়ে যাবে। বিশেষ করে টোটাল রপ্তানি খাতটা একটা হুমকির মুখে পড়বে। কেন পড়বে? কারণ $8 বিলিয়ন মার্কেটটা আমাদের পক্ষে ওই 35 বা 25 বা এখন যে এক্সিস্টিং 10 আছে, ইভেন এই 10 দিয়েও আমাদের পক্ষে ওখানে টিকে থাকা খুব কঠিন। কারণ বাইরেরা ইতিমধ্যে আপনারা জানেন যে গত 3 মাসে যেটা 10% ছিল, সেই 10%-এর 50% মানে 5% কিন্তু আমাদের এক্সপোর্টারদের কাছ থেকে আদায় করে নিয়েছে, যেটা আমাদের রপ্তানিকারকরা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, লস করেছে। কারণ 5% প্রফিট কেউ কখনো আমরা করি না। তাহলে যে 5% শেয়ার করতে হয়েছে সেটা তার পুঁজি থেকেই গিয়েছে। এখন যদি এইটা যদি আরও বড় আকার ধারণ করে, তাহলে সেইটাও আমাদের পক্ষে শেয়ার করা বা ইয়ে করা খুব ডিফিকাল্ট। তাতে কি হবে, এই ফ্যাক্টরিগুলি যদি ইউএস মার্কেটটা হারায়, তাহলে এইগুলি যাবে তখন আমাদের এক্সিস্টিং যে আদার্স মার্কেট আছে, ইউর মার্কেট বা এশিয়ান মার্কেট, এই জায়গায় এসে কম্পিটিশনে নামতে হবে। তখন সেখানে একটা আনহেলদি কম্পিটিশন তৈরি হয়ে যাবে, যেটা দেখা যাবে যে তাতে গিয়ে মার্কেটটা সেইখানেও মার্কেটটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেটলি নিজেদের মধ্যে মানে কারাকারি করে শেষ পর্যন্ত বেনিফিট নিবে বায়াররা। যেটা বায়াররা কথা বলার সময় বহু ইথিক্যাল কথাবার্তা বলেন, কিন্তু কাজের সময় কখনোই তাদেরকে ইথিক্যাল কোনো কিছু আমরা খুঁজে পাই না। তো এইটা তাদের নেচার। তো সেই নেচারে পড়লে তখন দেখা যাবে যে আলটিমেটলি ফ্যাক্টরিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে টোটাল রপ্তানি খাতি একটা শঙ্কার মধ্যে পড়ে যাবে। বাট এখানে আবার একটু আশার আলো দেখছি, সেটা হলো যে যত কিছুই হোক, $8 বিলিয়ন যে মার্কেট, এই মার্কেট সহসাই কিন্তু আমেরিকার কাস্টমাররা অন্য কোথাও সোর্সিং করে ফেলতে পারবে না। হয়তোবা পারবে 20, 25, 30% পর্যন্ত হয়তো সোর্সিং করতে পারবে, বাট $8 বিলিয়ন টোটালটা তখন হবে না। সেই ক্ষেত্রে কিছুটা হয়তো তখন কি দাঁড়াবে, তখন তারা হয়তো চেষ্টা করবে আমাদের উপর, তাদের যে ট্যারিফ লাইন যেটা ইম্পোজ হবে সেটা আমাদের উপর 50% চাপাই দিতে চেষ্টা করবে, যেটা আমাদের পক্ষে ক্যারি করা সম্ভব নয়। তো সব কিছু মিলে
যে পরিস্থিতি আমরা দেখছি তাতে অবস্থাটা বেশি ভালো দেখছি না। তো অন্যদিকে দেখা যাচ্ছে ভিয়েতনামের উপর কিন্তু আমাদের চেয়ে বেশি, বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, কিন্তু ভিয়েতনাম কিন্তু এতটা সংকটের সম্মুখীন হচ্ছে না। বাংলাদেশ কেন এতটা সংকট? আমি এখানে একটু বলি, ভিয়েতনামে আমাদের চেয়ে বেশি করা হয়েছে কথাটা ঠিক না, আবার কম করা হয়েছে এইটাও ঠিক না। কারণ আমি এখানে কথা বলেছি গত 3 দিন আগেও আমার সাথে যে কথা ওখানে হয়েছে ওয়াশিংটনে, তাতে আমি যেটা জানলাম যে ইউএসটিআর এখনো কিন্তু এটা ফাইনাল করেনি ভিয়েতনামের সাথে কত হবে, এটা এখন নট ইয়েট ফাইনাল, আলোচনা চলছে কোথায় গিয়ে দাঁড়াবে। আলোচনার প্রেক্ষিতে জানা গেছে যে বাংলাদেশের থেকে প্রায় 10% বেশি ভিয়েতনামে। নো আলোচনা যেটা পাওয়া গেছে সেটা হলো যেটা শোনা যাচ্ছে বাংলাদেশের চেয়ে 10% কম, বাট এটা এখনো শিওর কিছু না, এখনো কোনো কিছু সার্টেন কিছু হয়নি, এটাই ফাইনাল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা যদি অন্য একটি বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে ভারতের যে স্থলবন্দরের যে নিষেধাজ্ঞা জারি হয়েছে সেখানে অনেকগুলো পণ্যের মাঝখানে কিন্তু আমাদের আরএমজি প্রোডাক্ট রয়েছে, স্থলবন্দর দিয়ে আরএমজি যেতে পারবে না। এটি কিন্তু আরএমজির জন্য অনেক বড় একটি সংকটের কথা, যেটি হচ্ছে দুটি সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবে, কিন্তু সমুদ্র বন্দর ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ঝামেলা রয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে জাহাজ ওদিক থেকে পুরোপুরি লোড হয়ে আসতে হবে, এখান থেকেও পুরোপুরি লোড হতে হবে, সময় সাপেক্ষে একটা বিষয় আছে, অনেকটা মানে সময় বেড়ে যাচ্ছে আমাদের। বিষয়টাকে যদি আমি বলি যে মৌচাকের খাঁচা ইয়ের মধ্যে আমরা ঢিলটা কিন্তু আমরাই প্রথম মেরেছি, আমরাই কিন্তু বেনাপোল দিয়ে সুতা আমদানিটা প্রথম বন্ধ করেছি, যার ফলে ওরা পরবর্তীতে আমাদের প্রথম কি করলো, তারা ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো, এরপরে গিয়া টোটাল স্থলপথে সকল রপ্তানি বন্ধ করে দিল। তো এইগুলি গিয়ে আলটিমেটলি আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা মানে ইনিশিয়ালি যেটা আমরা ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়েছে তাতে কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হই নাই। তারপরে স্থলবন্দর, এরপরে যখন আমাদের এই স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করলো তাতে আমরা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ছোট। কিন্তু অনেকের ধারণা এই সুতা আমদানি বন্ধের কিন্তু বাংলাদেশের স্বার্থের জন্য করা হয়েছে, যেটা বন্ডেড মিসইউজ বলা হচ্ছে। অনেকে বলছেন বন্ডেড মিসইউজের ক্ষেত্রে আমি এটা কমপ্লিটলি এটার মানে একেবারে 100% দ্বিমত পোষণ করেছি। আমি যুক্তি দিয়ে বলেছি, যদি আবারও বলতে পারি বিষয়টা, যে ওনারা অভিযোগটা কি করেছেন, বিটিএম এর একটা অভিযোগের প্রেক্ষিতে এটা করা হয়েছে। তো এই যে বন্ধ করে দিল তাদের, মানে প্রথমই হলো যে তাদের অনেক সুতা জমে গেছে, বিক্রি হয় নাই। তো এখন যে বেনাপোল বন্ধ করলো এরপরে কি সুতা বিক্রি হয়েছে, খোঁজ দেন একটু, হয় নাই। কারণ আসল রোগ যেটা সেটাতে যায় নাই। আসল রোগ হলো, আপনারা সবাই জানেন 2024 সালের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে আমরা যে ইনসেন্টিভটা পাইতাম এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো ফলে সিম্পল, আমি গত 1 বছরের আগে আমি অনেক বছর যাবত ইন্ডিয়া থেকে কোনো সুতা আনতাম না, কিন্তু গত 1 বছর যাবত আমি সুতা আনি। কেন আনি? কারণ 20 সেন্ট 25 সেন্ট 30 সেন্ট 40 সেন্ট 50 সেন্ট বেশি দিয়ে আমি এখান থেকে যখন সুতাটা কিনি, এই সুতা আমার যে অতিরিক্ত কস্টিংটা, আমি কোনোভাবেই বাইরের সাথে প্রাইস নেগোশিয়েট করতে পারছিলাম না। ফলে বাধ্য হয়ে আমি ইন্ডিয়া থেকে 30-40 সেন্ট, কখনো কোনো আইটেমে 50 সেন্ট কমে ইন্ডিয়া থেকে আমাকে সুতা আনতে হয়েছে। তো আমার যেমন আমি বেনাপোল দিয়ে সুতা আনি না, আমি সি দিয়ে আনি, কারণ আমার কোয়ান্টিটি অনেক বড়, 500 টন 600 টন এরকম আসে। তো ফলে আমি সিতে আনি, সিতে আমাদের কোনো প্রবলেম নেই। তো এখন ওখানে যেটা বেনাপোল দিয়ে তারা আনতো মানে যে 20 টন 30 টন 50 টন এরকম ছোট কোয়ান্টিটি যারা আনতো তারাই মূলত আনতো, ছোট ফ্যাক্টরি, ছোট অর্ডার। আর দ্বিতীয়ত হলো শর্ট লিড টাইমের যে অর্ডারটা, তা আমরা এলসি দিলে পরেই বেনাপোলের ওই পারে তাদের সামহার গোডাউনে সুতা থাকে জমা, ওখান থেকে তারা শিপমেন্টটা করে দেয়। তো ফলে আমরা 2, 3, 4, 5 দিনের মধ্যে আমরা সুতাটা পেয়ে যেতাম। শর্ট লিড টাইমের যে 40 দিন 50 দিনের শর্ট টাইম দিয়ে বায়ার যে অর্ডারগুলি প্লেস করতো সেগুলি আমরা আমাদের লোকজন নিয়ে ওইটা সুতা এনে করতে পারতো, সেটা করতে পারে না, সেটা বন্ধ হয়ে গেছে। তো ফলে ক্ষতিগ্রস্ত আমার এই ছোট মাঝারি শিল্পগুলি বেশি হয়েছে। অভিযোগটা কি ছিল? অভিযোগটা তারা বলল, প্রথম হলো যে তাদের সুতা বিক্রি হচ্ছে না, দ্বিতীয়ত হলো যে আমরা এলসি 1 ট্রাকের সুতার এলসি করে বা 1 কন্টেনার সুতার এলসি করে আমরা 2-3 ট্রাক সুতা নিয়ে আসি। তো তাহলে বেনাপোলে যে আমাদের বাংলাদেশের যে কাস্টমসের লোকজন আছে বা বিজিবি আছে, ওখানে আবার ইন্ডিয়ার কাস্টমস আছে,
এই দুই কাস্টমস বিজিবি এতগুলি লোককে ফাঁকি দিয়া আমরা এত বড়ই মানে কর্ম হয়ে গেলাম যে এক ট্রাকের এলসির খুইলা 2 ট্রাক 3 ট্রাক মাল নিয়ে আসি, এটা সম্ভব না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ইন্ডিয়ার সুতা যারা এক্সপোর্ট করে বাংলাদেশে বা যে কোনো দেশে এক্সপোর্ট করলে পরে তারা একটা ইনসেন্টিভ পায়, সেই ইনসেন্টিভটা তারা ডকুমেন্টারি। তো এখন আমি মনে করেন 1 ট্রাকের এলসি দিলাম, বাকি 2 ট্রাক বা 1 ট্রাক আরো অতিরিক্ত যেটা নিয়ে আসতেছি ওটা কিন্তু আমি এলসি দিচ্ছি না, তাদের কোনো ডকুমেন্টস নাই, তাহলে তারা ওইটার ইনসেন্টিভটা কিন্তু পাবে না। ইনসেন্টিভ না পেলে তাদের কিন্তু রপ্তানি করলে সেটা লস হবে, সুতরাং সেটাও সম্ভব না। তাইলে এই কথাটা সঠিক নয়, এটা আরো 30 বছর 40 বছর আগের অভিযোগ হইলে এটা সঠিক ছিল, এখন এই যুগে এসে এটা সঠিক না। 2 নম্বর অভিযোগ হলো তাদের যে আমরা লোয়ার কাউন্টের মানে সুতার ক্ষেত্রে আমরা কি করি, এলসি করি লোয়ার কাউন্টের, সেই 30 কাউন্টের সুতার এলসি করি, আমরা 60 বা 80 সুতা আমরা নিয়ে আসি আইনা বাজারে বিক্রি করে দিই। তো এটা প্রথমত হলো যে এটা যদি আমি বেনাপোল দিয়ে আনতে পারি তো এটা তো সি দিয়ে আনতে পারি, কারণ সিতেও আমি যখন কন্টেনারে মাল নিয়ে আসি এই এত শত শত কন্টেনার আসে, এগুলি কিন্তু ওখানেও কোনো চেক হয় না, ইনভেস্টিগেশন হয় না যে আমি কোন সুতা কত কাউন্টের সুতা আনলাম। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো যে এইটা যদি ঠিক আছে অভিযোগ যদি সত্য হয় তাহলে এটার রেমেডি কি, মাথা ব্যথা হয়েছে মাথা কেটে ফেলা না, ওষুধ দেওয়া। তাহলে ওষুধটা কি, ওখানে আমি একটা মেশিন দরকার হলে আমরা বিকেএমই বিজিএমই বিটিএমই আমরা 3 অ্যাসোসিয়েশন মিলেই ওখানে এটার জন্য যাবতীয় মেশিনপত্র যা লাগে চেক করার জন্য যে কত কাউন্টের সুতার এলসি হয়েছে কত কাউন্টের সুতা ঢুকতেছে এটা চেক করে ঢুকাবে ইচ অ্যান্ড এভরি কন্টেনার, তাহলে তো সমাধান হয়। তো আপনার অভিযোগের প্রেক্ষিতে আপনি কি করলেন, বন্ধ করে দিলেন। এবং সবচেয়ে বড় যেটা আমি মনে করি যেটা ন্যাক্কারজনক ঘটনা সেটা হলো বিটিএমে অভিযোগ দিল, ট্যারিফ কমিশন তারা নিজেরা বিটিএমের নিয়ে বসে আলোচনা করে একটা সুপারিশ করে দিল বাণিজ্য মন্ত্রণালয়, আর বাণিজ্য মন্ত্রণালয়ের ওইটার উপরেই ভিত্তি করে এটা বন্ধ করে দিল উইদাউট ডিসকাশন। যে স্টেক হোল্ডার যারা আমরা আছি মেজর স্টেক হোল্ডার, আমাদের সাথে ট্যারিফ কমিশন কোনো আলোচনাই করার প্রয়োজন মনে করলো না। তো এখন যখন এই সিদ্ধান্তের ফলেই ইন্ডিয়া কিন্তু ওইটা গেছে। তো সবচেয়ে বেশি যেটা আমাদের ক্ষতি হয়েছে এই স্থলবন্দর দিয়ে আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাওয়াতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের জুট এক্সপোর্ট যেটা হইতো, জুট বলতে গার্মেন্টসের ওয়েস্টেজ। গত 1.5 মাস যাবত আমার ফ্যাক্টরির জুট কেউ মানে নিচ্ছে না, সরাচ্ছে না, ওখানে জায়গা নাই রাখার। এখন প্রত্যেকেই এই অবস্থা, কারণ এটা মূলত এই আমাদের ওয়েস্টেজগুলি ইন্ডিয়াতে রপ্তানি হইতো, এগুলি বন্ধ হয়েছে। প্রাণ আরএফএলের বিশাল পরিমাণে রপ্তানি আছে, 7 সিস্টারে আছে, ইয়েতে আছে, এগুলি বন্ধ হয়ে গেছে। অন্যান্য আমাদের বেশ কিছু আইটেম বন্ধ হয়েছে। গার্মেন্টসের রপ্তানি খুব একটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে না, বা অল্টারনেটিভলি আমরা যেটা যখন ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল তখন আমরা কি করলাম, সিলেট থেকে আমরা এয়ার কার্গো চালু করে দিলাম। আবার যে মালগুলি আমাদের বেনাপোল দিয়ে এক্সপোর্ট হইতো এটার দরকার হলে আমাদের সময় একটু বেশি লাগবে, আমরা সি দিয়ে এক্সপোর্ট করব। উৎপাদন খরচ কি বেড়ে যাচ্ছে না? হ্যাঁ, একটু খরচ বাড়বে, আমরা সিতে এক্সপোর্ট করে দিব, সেটা নিয়ে আমরা খুব একটা ওরিড না। কিন্তু ওরিড হচ্ছে আদার্স আইটেম, আদার্স ফুড গ্রেনগুলি, ফুডের নানা রকমের আইটেম, তারপরে আমাদের এই যে জুটের যে বিষয়গুলি একটা এটাও কিন্তু বিশাল। আপনার কাছে আমরা আবারও আসবো, এই একই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে যেতে চাই হুমায়ুন রশিদ আপনার কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমরা যদি 23-24 অর্থ বছরের কথা চিন্তা করি তখনও কিন্তু আমাদের দেশে বিদেশি বিনিয়োগের হার অনেকটা কমে গিয়েছিল। পরবর্তী 24-25 বছরের যে অর্থ বছর এখানেও কিন্তু অনেকাংশেই বিদেশি বিনিয়োগের হার কমে এসেছে। এই মুহূর্তে এই পরিস্থিতিটা কেন, এই সংকট আপনার মনে হয় আমাদের দেশে আসলে বিনিয়োগের পরিবেশ কতটা রয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আপনি যদি মনে করেন কোনো জায়গায় বিনিয়োগ করবেন, আপনার প্রথমে সেই জায়গাটার দেখবেন যে সেই জায়গাটার পরিস্থিতিটা কেমন। 2 নম্বর হচ্ছে সেই জায়গাটায় পলিসি আপনি দেখবেন যে পলিসি স্ট্রাকচার আছে কিনা, আমি ইনভেস্ট করলে আমি টাকাটা ফেরত নিতে পারবো কিনা লাভ সহ, দ্যাট ইজ দ্য বটম লাইন। প্রত্যেকটা লোক সেটাই চিন্তা করে, প্রত্যেকটা ইনভেস্টার সেভাবেই চিন্তা করে। আমাদের দেশে পলিসি রিফরমেশন সাংঘাতিক দরকার, বিশেষ করে যারা বিদেশি দেশে ইনভেস্ট করবে, ইনভেস্টমেন্ট করার পরে তারা যদি পুঁজি ফেরত নিতে চায় নিতে পারবে, এবং তারা লভ্যাংশ নিয়ে যেতে পারবে। আমাদের দেশের ট্যাক্স
এক্সট্রিমলি হাই, 35%। আমি যদি শিল্প খাতে যদি ইনভেস্ট করি, আমাকে যদি 35% ট্যাক্স দিতে হয়, সেটা বিদেশিদের কাছে অনেক বেশি মনে হয়। তাহলে আমাদের দেশে কেন আসবে? আমাদের দেশে এখনও ইনফ্রাস্ট্রাকচার কিন্তু চ্যালেঞ্জিং। 23-24 সালে আমাদের একটা চ্যালেঞ্জিং টাইম গেছে কোভিড পরবর্তীকালীন সময়। ফলে আমাদের দেশে অর্থনীতিতে কিন্তু একটা রিস্ক মিটিগেশনস এবং রিস্ক ম্যানেজমেন্টস বলে একটা জিনিস আছে, যেটা যারা ইনভেস্টার্স তারা কিন্তু সব সময় অ্যানালাইসিস করে। আপনি দেখেন এই ডিপসিতে এবং শ্যালো ওয়াটারে গ্যাস এক্সপ্লোশনের জন্য কিন্তু আপনার টেন্ডার করা হয়েছে, কেউ আসেনি। কেন আসেনি? পলিসি ঠিক নাই। 2 নম্বর হচ্ছে যে প্রাইস বাংলাদেশ অফার করে সেই কন্ডিশন এবং প্রাইসিং তাদের কাছে গ্রহণযোগ্য না। 3 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনালি গ্যাসের প্রাইস কমে গেছে দাম। আমাদের দেশে অনেক কিছু সরকার কন্ট্রোল করে এবং কারাপশনের আপনি যদি সারা বিশ্বের হেডকোয়ার্টার বলেন তাহলে বাংলাদেশকে বলা যেতে পারে, যে এখানে এমন কোনো কিছু হয় না কারাপশন যেটার সাথে ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনভলভ। মানে কি? প্রত্যেকটা জায়গায় একটা ট্রেড লাইসেন্স নিতে যাবেন, আপনাকে মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পয়সা দিতে হবে। আপনি এরপরে এনভায়রনমেন্টাল সার্টিফিকেট নিতে যাবেন, আপনাকে পয়সা খরচ করতে হবে অ্যাডিশনাল। আমি আমি এটা ওপেন প্ল্যাটফর্মে বলছি, এমন কোনো জায়গা নাই 3,000 টাকা লাইসেন্সের জায়গায় 30,000 টাকা ঘুষ। এই যে কালচারটা, এখান থেকে যতক্ষণ না আমরা রিফরমেশনের মাধ্যমে বেরিয়ে আসতেছি ততক্ষণ কিন্তু কোনো ইনভেস্টার্সের কমফোর্টেবিলিটি থাকবে না। বাংলাদেশ কিন্তু অনেক বড় মার্কেট। পজিটিভলি যদি দেখেন, এখানে প্রায় 170 মিলিয়ন পিপল এই ছোট্ট জায়গাতে বাস করে। এর যদি 50%ও বাইং ক্যাপাসিটি থাকে, তাহলেও আপনি কিন্তু 8.5 মিলিয়ন লোকের আপনি বাজার পাচ্ছেন। এই এত বড় বাজারে যে পণ্য বিক্রি করার জন্য আপনার জন্য কিন্তু অনেক বড় জায়গা। আপনার বিদেশি ইনভেস্টার্সরা এখানে যদি ইনভেস্টমেন্ট করে, আমরা ওই কান্ট্রি মাইলেজটা যদি করতে পারি, যদি কান্ট্রি ইমেজটা বিল্ড করতে পারি, রিফরমেশন যদি করতে পারি, ইনফ্রাস্ট্রাকচারটা যদি দিতে পারি, ইনফ্রাস্ট্রাকচারের হাজারো হাজারো জায়গা আছে। এই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করার সময় এসছে। আমরা প্রতিবারই শুনি, প্রতি বছরই একই কথা শুনি, কিন্তু এর কোনো পরিবর্তন খুব যে একটা হচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি না। যারা বিদেশি ইনভেস্টার্স তারা কিভাবে, আমরা স্থানীয় ইনভেস্টার্স আমরা যখন প্রথমে কমফোর্টেবল হচ্ছি না, তখন বিদেশি কিভাবে আপনি একটু অ্যাড করি, একটু ওনার সাথে অ্যাড করি এক কথায়। বিদেশিরা যখন এখানে ইনভেস্ট করতে আসবে তখন দেখবে আগে আমরা দেশীয় ইনভেস্টররা ভালো আছি কিনা। আমরা এই বিষয়টি নিয়ে আবারও আসবো মোহাম্মদ হাতেম। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা ফিরবো আলোচনায়। এই মুহূর্তে আমি আবারও যেতে চাই মোহাম্মদ হাতেম আপনার কাছে। আমরা যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে বিনিয়োগের পরিবেশ আসলে আমাদের দেশে কতটা রয়েছে। আমরা জানি যে আমাদের বর্তমান সময়ে আমাদের দেশের বিভিন্ন শিল্প কারখানা অনেকটা বন্ধের পথে, অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, বেকারত্বের সমস্যা দেখা দিয়েছে, কিংবা জ্বালানি খাতে যদি গ্যাসের কথা বলি, গ্যাসের জন্য অনেক উৎপাদন বন্ধ হয়ে আছে। এই ক্ষেত্রে আমাদের দেশীয় কারখানাগুলো সার্ভাইভ করছে। আমরা জানি কিছুদিন আগে বড় করে একটি বিজনেস সামিট হয়েছে, সেখানে বিদেশি বিনিয়োগের কথা আসছিল। বিদেশি বিনিয়োগরা এসে আসলে আমাদের দেশে কতটা সার্ভাইভ করতে পারবে? দেখেন, বাংলাদেশের এই যে ইনভেস্টমেন্ট সামিটটা হলো, আমি মনে করি যে এটা একটা অত্যন্ত সফল আয়োজনের দিক থেকে এবং পার্টিসিপেশনের দিক থেকে অত্যন্ত সফল একটা ইনভেস্টমেন্ট সামিট হয়েছে। কিন্তু তার রেজাল্ট কি, আলটিমেটলি কি কোনো বিনিয়োগকারী কি আসলো? আমার কাছে ওই সময় বা এর আগে পরে বহু চাইনিজ ডেলিগেশন আমাদের কাছে বিকেমিতে আসছে, মিটিং করে গেছে। মোহাম্মদ হাতেম, আপনার কথার মাঝখানে একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বললেন যে সফল একটি সামিট হয়েছে, কিন্তু বর্তমানে আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি, এই অবস্থা থেকে এই সামিটটা আসলে কি দরকার ছিল? হ্যাঁ, সামিটটা দরকার ছিল বিদেশি বিনিয়োগকে ইনভেস্টমেন্টে ইনভাইট করার জন্য, তাদেরকে করার জন্য উদ্যোগটা ভালো ছিল। কিন্তু শুধু উদ্যোগটা নিলেই হবে না, আমি বলছি যে আয়োজনের দিক থেকে এবং পার্টিসিপেশনের দিক থেকে এটা সফল ছিল। কিন্তু এর রেজাল্ট কি? রেজাল্ট কিন্তু নাই। কারণ আলটিমেটলি আপনি যখন বিদেশি বিনিয়োগকারীরা আসবে, তারা কিন্তু দেখবে এখানে তাদের দেশের তো কিছু বিনিয়োগকারী তো আছে, তারা ভালো আছে কিনা, আমরা যারা লোকাল বিনিয়োগকারী আমরা ভালো আছি কিনা। তো যখন দেখবে যে আমরাই তো মানে হাবুডুবু খাচ্ছি, হিমশিম খাচ্ছি,
বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত আছি, তখন বিদেশি বিনিয়োগকারীরা কেন আসবে? এক নাম্বার। দুই নাম্বার, যখন দেখবে এখানে আপনার গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তারপরে এনবিআর এর যে রং পলিসি, বাংলাদেশ ব্যাংকের রং পলিসি, বহুবার আমি বলেছি যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ করে গত সরকারের শেষ 2 বছর যতগুলি পলিসি হয়েছে, জানি না এটা কারো স্বার্থে হয়েছে কিনা, আমাদের অন্তত বাংলাদেশের বিনিয়োগকারীদের স্বার্থে হয়নি। এবং সেখানে বলা হচ্ছে, আইএমএফ এর প্রেসক্রিপশনের কথা বলা হচ্ছে যে আইএমএফ এর প্রেসক্রিপশনে বেশ কিছু পলিসি বাংলাদেশ ব্যাংক নিয়েছে, যেটা আমি মনে করি এটা এই মুহূর্তে বাংলাদেশের বিনিয়োগকারী বা বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের স্বার্থের পরিপন্থী হয়েছে। অনেকগুলি উদাহরণ দিলে অনেকগুলি আসবে। যেমন আমি যদি আমাদের এক্সপোর্টারদের কথা বলি, আমাদের যে ইডিএফ ফ্যাসিলিটি ছিল এটা বন্ধ হয়ে গেছে। তারপরে আমাদের 10,000 কোটি টাকার একটা প্রি শিপমেন্ট ক্রেডিট স্কিম ছিল 5% ইন্টারেস্টে, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে ইন্টারেস্ট রেট 15-16%। তারপরে আপনার ইনসেন্টিভ যেগুলি ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই এত কিছু যখন সবগুলি যখন বন্ধ হয়ে যায়, এরপরে আবার ফাইনালি কি করলো, আপনার নিশ্চয়ই দেখেছেন যে ঋণ খেলাপির যে নতুন সংজ্ঞা করা হয়েছে, তাতেও কিন্তু সেইখানে আইএমএফ এর প্রেসক্রিপশন ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করার জন্য। কিন্তু আমি বারবার বলে আসছি, রুগী যখন আইসিইউতে থাকে তখন কিন্তু তার স্বাভাবিক প্র্যাকটিস করারও সুযোগ থাকে না, বেস্ট প্র্যাকটিস তো দূরে থাকে। তো আমরা তখন আইসিইউতে আছি, তো আগে আমাকে ট্রিটমেন্ট দিয়ে আইসিইউ থেকে বের করেন, সুস্থ করেন, এরপর আমার কাছ থেকে আপনি বেস্ট প্র্যাকটিস আশা করেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক তার উল্টোটা করছে। তো এই পরিস্থিতিতে আমরাই যেখানে বেঁচে থাকতে পারছি না, সেখানে বিদেশি বিনিয়োগকারী আসবে কেন? বিটাকে আমি বলেছি যে বিদেশি বিনিয়োগকারীদের আনতে হলে ওয়ান স্টপ সার্ভিস এনশিওর করতে হবে আপনাদের এখান থেকে, যে আমাকে ওই বিদ্যুতের লাইনের লেগে ইয়েতে ডেসা বা ডিবিডিসিতে দৌড়াইতে হবে, সে বা বিয়ের পল্লী বিদ্যুৎ সেটার সময় নাই, তিতাসে দৌড়াইতে হবে, সেই সময় আমার নাই। আমরা আবেদন করব, আমাকে সব কিছুর পারমিশন আপনি এই বিডা থেকে দিবেন, তাইলে এখানে বিনিয়োগ হবে, আদারওয়াইজ হবে না। তো সেইটা কবে হবে বাংলাদেশে, সেইটার এখনো নিশ্চয়তা নাই। আপনাকে ধন্যবাদ মোহাম্মদ হাতেম। আমি আবারও যেতে চাই হুমায়ুন রশিদ আপনার কাছে। আসলে এই যে স্যার বলছিলেন যে আসলে বিনিয়োগের পরিবেশটার কথা বলছিলেন, ব্যাংকিং খাতের কথা বলছিলেন। আমাদের অর্থনীতির অন্তরায় যদি আমরা চিন্তা করি যে ব্যাংকিং খাতের যে সংকটগুলো রয়েছে, তারুণ্য সংকট রয়েছে, এগুলো কিন্তু এটাও কিন্তু আমাদের অনেক বড় একটি সংকটের কারণ। এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন? আমি একটু ইনভেস্টমেন্ট সামিটের ব্যাপারে যদি আলাপ করার সুযোগ পাই, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট সামিটটা কিন্তু মানুষকে জানানো বাংলাদেশ কান্ট্রি ব্র্যান্ডিং, এবং এখন কিন্তু মোক্ষম সময় এই কারণে যে চায়নাতে প্রচুর সানসেট ইন্ডাস্ট্রিজ আছে, কোরিয়াতে প্রচুর সানসেট ইন্ডাস্ট্রিজ আছে, এগুলো ক্লোজ ডাউন হচ্ছে এনভায়রনমেন্টালের জন্য, লেবার কস্টের জন্য। এই ফ্যাক্টরিগুলো রিলোকেট হচ্ছে কোথায়? ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এইসব জায়গায়। এসব কিন্তু বাংলাদেশে যদি আনা যায় তাহলে ভালো। এই উদ্যোগটা যে শুরু হয়েছে, এটা লোক দেখানো হওয়া যাতে না হয়, এই উদ্যোগটা যাতে কন্টিনিউয়েশন থাকে, এটা একটা খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগটা নিয়ে যেতে হবে, আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে আমাদেরকে তুলে ধরতে হবে। ওই ইনভেস্টার্সরা তুলে ধরলে তাদের গ্রহণযোগ্যতাটা বাড়ে। আমরা লোকাল যারা ইনভেস্টার্স আমরা তুলে ধরলে অতখানি গ্রহণযোগ্যতাটা পলিসি মেকারদের কাছে হয় না। অনেকে মনে করছেন যে বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া যে কারখানাগুলো রয়েছে সেগুলো বিদেশিদের কাছে হস্তান্তর করা যেতে পারে, কিন্তু যে কারণে বন্ধ হয়েছে এই আমাদের দেশের শিল্প কারখানাগুলো, সেই কারণটা যদি থেকে যায় বিদেশিরা কি চালাতে পারবে? আপনি জানেন যে বিদেশি শিল্পই বন্ধ হয়ে যাচ্ছে, ওই শিল্পটাকেই আমরা রিলোকেট যদি করতে পারি। আমরা কেন টেক্সটাইলকেই প্রাইমারি সেক্টর হিসেবে ধরছি? আমাদের এখানে কিন্তু এখনও ইঞ্জিনিয়ারিং সেক্টর ডেভেলপ হয় নাই, ইলেকট্রনিক সেক্টর ডেভেলপ হয় নাই, আমাদের অটোমোবাইলস হয় নাই, আমাদের লেদার হয় নাই। আপনি যেটাই বলেন না কেন, আমরা এখনও গ্লোবালি মার্কেটে যেতে পারি নাই। আমি ধরেন এনার্জি এবং পাওয়ার নিয়ে কাজ করি, আমার ফ্যাক্টরি থেকে এক্সপোর্ট হয় ভারতে, কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে ভারত, নেপালে আমি এক্সপোর্ট করতে পারছি না। এটা কিন্তু পলিসি মেকারদেরকে অ্যাড্রেস করতে হবে। এই পলিসি মেকারদেরকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোশিয়েট করতে হবে। এই নেগোসিয়েশন করার দায়িত্ব সরকারের, আমার পক্ষে না। আপনি যেটা বলছিলেন আমাদের দেশের তারল্য সংকট নিয়ে ব্যাংকিং সেক্টরে, আমাদের এই ব্যাংকিং সেক্টরে প্রচণ্ডভাবে কারাপশন হয়েছে, আনবিলিভেবল কারাপশন হয়েছে। কারাপশনের পেছনে কারা জড়িত ছিল? ব্যবসায়ী কমিউনিটি,
কারাপশনের পিছনে ব্যাংকের মালিক কিংবা ব্যবসায়িক কমিউনিটি, 2 নম্বর হচ্ছে পলিসি মেকার্সরাও কিংবা যারা এটা রেগুলেটরি বডিজ ছিল তারা। ফলে এখান থেকে এই মুদ্রা দেশের বাইরে পাচার হয়েছে। পাচার শুধু কি ব্যবসায়ীরা করেছে? হ্যাঁ, ব্যবসায়ীরা করেছে। সাথে আপনি যদি দেখেন তৎকালীন আমলাতান্ত্রিক এই কার্যক্রমের সাথে পাবলিক প্রকিউরমেন্ট পলিসি, পাবলিক প্রকিউরমেন্টের সাথে যারা জড়িত ছিল তারা করেছে, যারা পলিসি লিখেছেন এবং যারা রাজনীতিবিদ, যারা ইনফ্লুয়েন্স করেছেন পলিসি মেকারসদেরকে কিংবা যারা সরকারি আমলা তাদেরকে। ফলে কিন্তু এই টাকাগুলো পাচার হয়েছে। এটা কার টাকা? জনগণের টাকা। এটা জনগণের টাকাগুলা চলে গেছে বাইরে। এই টাকাকে ফেরত আনা এত সহজ? এটাও কিন্তু একটা ব্যাড সিগন্যালস ফর দ্য ইনভেস্টার্স। যারা ইনভেস্টার্স আসতে চান তারা কিন্তু যখন দেখেন পেপার খুলে যে টাকা পাচার হয়ে গেছে তখন ভাবে যে এই দেশে আইন কিংবা কন্ট্রোল মেকানিজমটা স্ট্রং না, রেগুলেটরি বডিসটা স্ট্রং না। এই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমাদের অ্যাড্রেস করার সময় এসছে, তাহলে কিন্তু ইনভেস্টার্সরা আরও বেশি আসবে। বাংলাদেশের সুন্দর ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট তৈরি হবে। ভবিষ্যতের প্রজন্মের জন্য আমাদের কর্মসংস্থান করতে হবে। এটা কিন্তু একটা বড় স্টেজ। আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, সব কিছুই করেন, আপনি যদি এডুকেশন না দেন তাহলে স্কিল লোক তৈরি করতে পারবেন না। ফলে এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আজকে যে এডুকেশন সিস্টেম আছে এই এডুকেশন সিস্টেম কিন্তু আমাদের এআইকে সাপোর্ট করবে না, আমাদের পিএলসি কন্ট্রোল ইকুইপমেন্ট চালাতে দিবে না। আমাদের যে মেশিন আছে এই মাইক্রো প্রসেসর কন্ট্রোল ইকুইপমেন্টস, এই যে ইকুইপমেন্টগুলো আমরা কীভাবে চালাবো? আমরা যাদেরকে নিয়ে আসছি তারা এই মেশিন অপারেটরের জন্য যোগ্য না। এই এডুকেশন সিস্টেমের পুরোটাই চেঞ্জ করতে হবে। যদি না চেঞ্জ করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের প্রজন্ম কর্মসংস্থান হবে না। আমরা বাইরের থেকে লোক নিয়ে এসে মেশিন অপারেট করাতে হবে। ফলে এডুকেশন দরকার, আপনার পুঁথিগত বিদ্যার সিস্টেম চেঞ্জ করা দরকার, আমাদের পলিসি রিফরমেশনস দরকার, আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাড্রেস করা দরকার, আমাদের কারেন্সি এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। এটা চলছে রিফরমেশনস। এই যে রিফরমেশনস অ্যাড্রেস করা হচ্ছে এটা কিন্তু একটা বড় সিগনালস ফর দ্য ইনভেস্টার্স, লোকাল ইনভেস্টার্স এবং বিদেশি ইনভেস্টার্সদের। এরপরে আছে ট্যাক্সেশন ডিপার্টমেন্টস। একটা হচ্ছে ট্যাক্স কালেক্টরস আর একটা পলিসি মেকার্স। দুজনই এক। যদি কোনো জায়গায় থানার দারোগাই যদি বিচারক হয় তো আসামির কি বিচার হবে? হবে না। ফলে যিনি দারোগা উনি দারোগার কাজ করবেন, যিনি বিচারক উনি বিচারকের কাজ করবেন। এই জায়গাটাতে আমাদের অ্যাড্রেস করা দরকার ছিল। এই জায়গাটা আমরা এতদিন অ্যাড্রেস করার সুযোগ পাই নাই। এখন এনবিআর এর রিফরমেশনসটা ম্যান্ডেটরি ছিল, একবারে ফরজ ছিল। এই জিনিসটা কিন্তু অনেক দিন পরে করা হয়েছে। যিনি ট্যাক্স কালেক্ট করবেন উনি যাতে একটা কনফিডেন্স বিল্ড করতে পারেন ট্যাক্স যারা পেয়ার তাদের কাছে, যারা ট্যাক্স দেয় দিতে চায়। এটা লোক যদি জাকাত দিতে পারে কেন ট্যাক্স দিতে পারবে না? পারবে। আপনার এই কনফিডেন্সটা, এই যে মিসট্রাস্টটা এই জায়গা থেকে কমায় নিয়ে আসতে হবে এবং কনফিডেন্সটা বিল্ড করতে হবে। এই প্রশাসনের সাথে যারা জড়িত আছেন উনাদের দায়িত্ব, উনাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে ট্যাক্স দেওয়া নৈতিক জাতীয় দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব সিটিজেনের দায়িত্ব। এটা যদি সারা বিশ্বেও এই কালচারটা থেকে থাকে আমাদের দেশেও হবে। আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যাতে এডুকেশন পায়, স্কুল থেকে এডুকেশন পায়। এই যে আমরা আজকে সকালবেলা ইএসজি নিয়ে কথা হচ্ছিল, আমরা অনেকে জানি না ইএসজিটা কি, কিন্তু এর সামনের চ্যালেঞ্জ, এটা আগামী চ্যালেঞ্জ। বিশেষ করে যে রপ্তানি সে শিল্পের সাথে যারা জড়িত, আপনার আগামীর যে লেবার ল যেটা আসতেছে এই লেবার লর জন্য আমরা কতখানি রেডি হচ্ছি? আমরা এখন অ্যাড্রেস করছি না, যখন আমরা অ্যাড্রেস করছি তখন কিন্তু টাইম পার হয়ে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই পর্যায়ে পর্যন্ত যাওয়া যাবে না। এর আগেই কিন্তু আপনার বিশেষ করে গভর্নমেন্ট যারা প্রশাসনিক কাজে আছেন উনারা প্রত্যেকটা ট্রেড বডিজের সাথে বসবেন। শুধু একটা ট্রেড বডিজের সাথে বসে উনি সিদ্ধান্ত দেওয়াটা ঠিক হবে না। প্রত্যেকটা ট্রেড বডিজকে উনি ডাকবেন, ট্রেড বডিজের রিপ্রেজেন্টেটিভরা তাদের রিসার্চ ওয়ার্কটা দেখাবে যে কোন কোন জায়গায় এই চ্যালেঞ্জগুলো হতে পারে আর এটার লং টাইম
এটা দেশকে, আমাদের দেশকে 53-54 বছর বয়স হয়েছে, আগামী 54 বছর কিভাবে যাবে দেশটা, সেই হিসাবেই কিন্তু আমাদের পলিসি রিফরমেশনসটা দরকার। আপনাকে ধন্যবাদ হুমায়ুন কবির, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ হাতেম, আপনাদের দুজনকে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের দেশ টিভির বিজনেস টাইমসের আয়োজন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাই।